নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে আমরা যে 100টি সিরিজ চলছিল ডব্লিউবিপি, সামনে কেবি এক্সাম রয়েছে, তাদেরকে মাথায় রেখে অবশ্যই 100টি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার জন্য কিন্তু প্রথম 50টি প্রশ্ন এর আগের ক্লাসে আমরা দেখে নিয়েছি, যেখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছিল। অবশ্যই তোমরা দেখে নেবে যারা দেখে নাওনি। এবং আজকে কিন্তু 51 থেকে আমাদের 100 পর্যন্ত থাকবে। এখানেও আমাদের টোটাল 50টি প্রশ্ন আলোচনা করা হবে। শেষ পর্যন্ত সকলে একদম দেখার চেষ্টা করবে। আর এই যে সিরিজটি চলছে, অবশ্যই তোমরা কিন্তু যারা সামনে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপটি দেবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং গ্রুপ সি গ্রুপটির জন্য যে স্পেশাল ক্লাস চলছে তোমরা কিন্তু অবশ্যই ডব্লিউবির জন্য যারা দেবে সামনে এক্সাম 30 তারিখে অবশ্যই এই সিরিজটি দেখে যাবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের এক্সামে কমন চলে আসবে। তো চলো আজকের প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। তোমরা সবাই একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সমস্ত ক্লাস কিন্তু একদম পরপর কিন্তু পেয়ে যাবে নোটিফিকেশান। এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে আমাদের প্রশ্ন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, বেদের দিকে ফিরে চলো অর্থাৎ গো ব্যাক টু ভেদাস, এই যে স্লোগানটি রয়েছে এটি কে দিয়েছিলেন? তো ভেদ কি ওর লট চলো অথবা গো ব্যাক টু ভেদাস, এটি কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতীর স্লোগান ছিল। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে তিনি বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে, মহাত্মা বুদ্ধ তার প্রথম ধর্মচক্র প্রবর্তন কোন স্থানে দিয়েছিলেন? তো মহাত্মা বুদ্ধ তিনি কিন্তু অবশ্যই তিনি গৌতম বুদ্ধ যিনি রয়েছেন তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ, এবং তিনি কিন্তু লুম্বিনী শালপুঞ্জে শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, ক্ষত্রিয় বংশে। এবং তিনি তার যে 28 বছর বয়সের পর তিনি যখন মহাবিনিষ্ক্রমণ যেটাকে বলা হয়, পুত্র রাহুলের জন্মের পর তিনি যখন গৃহত্যাগ করছেন, তারপর তিনি তপস্যা শুরু করেন, এবং এই তপস্যার পর তিনি বুদ্ধি বা জ্ঞান লাভ করেন। তারপরেই কিন্তু তিনি সারনাথে তার 5 জনকে কিন্তু প্রথম ধর্মে এই সমস্ত বৌদ্ধ ধর্মে দীক্ষা দিয়েছিলেন। সারনাথে, কোথায় দিয়েছিলেন? সারনাথে। আর এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। অবশ্যই ইম্পর্টেন্ট। এবং গৌতম বুদ্ধ সম্পর্কে দেখে রাখবে, এখানে একটা প্রশ্ন চলে আসে যে ত্রিপিটক কিন্তু বুদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত, এবং ত্রিপিটক পালি ভাষায় লেখা। আর এখানে টোটাল পিটক কথার অর্থ রয়েছে ঝুড়ি বা ঝাঁপি। 3টা পিটক রয়েছে এখানে, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। পরের প্রশ্ন আছে, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতের যে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে? অবশ্যই ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান। পরের প্রশ্ন আছে, আর অবশ্যই তোমরা দেখে রাখবে যে ভারতের গণপরিষদ কিন্তু আমাদের 1946 সালের 9 ডিসেম্বর এর প্রথম অধিবেশন হয়েছিল, এবং প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে সচ্চিদানন্দ সিনহা তিনি কিন্তু প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে এর কার্যভার গ্রহণ করেন। পরবর্তীকালে 11 ডিসেম্বর 1946 সালে সেই সময় ডক্টর রাজেন্দ্র প্রসাদ একদম স্থায়ী সভাপতি হিসাবে গণপরিষদের কার্যভার গ্রহণ করেছিলেন। আর এই গণপরিষদ কবে আমাদের ভারতের সংবিধানকে গ্রহণ করেছিল এবং কবে কার্যকর করেছিল? ভারতের সংবিধান যেটা কিন্তু গণপরিষদের মাধ্যমে গ্রহণ করা হয়েছিল 1949 26 নভেম্বর। এই জন্য কিন্তু আমরা এই 26 নভেম্বর তারিখটি কনস্টিটিউশন ডে অর্থাৎ সংবিধান দিবস হিসাবে পালন করে থাকি। এবং 1950-এর 26শে জানুয়ারি আমরা কিন্তু এই আমাদের যে কনস্টিটিউশন সেটাকে কিন্তু কার্যকর করি, এবং এই যে 26শে জানুয়ারি এই জন্য এই দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করেছি, তাই তো, রিপাবলিক ডে। আর প্রথম যে রিপাবলিক ডে হয়েছিল 1950-এর 26 জানুয়ারি, সেই সময় কিন্তু ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন সুকর্ণ, তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন অ্যাজ এ চিফ গেস্ট। আর তোমরা কমেন্ট সেকশানে জানাবে 2025-এর 26শে জানুয়ারি কে আমাদের এখানে চিফ গেস্ট হিসাবে, মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আর যেহেতু তোমাদের সামনে ডব্লিউপি এক্সাম রয়েছে, তাদের সমস্ত কথা মাথায় রেখে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের কয়েকটি প্রশ্ন, আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসবো। আশা করছি সেখান থেকেই তোমাদের এক্সামে ডাইরেক্ট তোমরা কমন পেয়ে যাবে। অবশ্যই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যে সমস্ত অ্যাওয়ার্ড রিলেটেড হোক, স্পোর্টস রিলেটেড হোক, অ্যাপয়েন্টমেন্ট হোক, নতুন সমস্ত কিছু নিয়ে নতুন একটা ক্লাস চলে আসবে, ঠিক আছে? অবশ্যই তোমরা সকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, না হলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। পরের প্রশ্ন আছে, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান যেটা কিন্তু কেবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটি কোথায় অবস্থান করছে? তো আমরা জানি একমাত্র কিন্তু ফ্লোটিং ন্যাশনাল পার্ক যেটা ভাসমান ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা কেবুল লামজাও ন্যাশনাল পার্ক অবস্থান করছে ভারতের মণিপুর রাজ্যে। আর এখানে কিন্তু একটা হ্রদ রয়েছে যেটা কিন্তু লোকটাক হ্রদ রয়েছে, এটাও মণিপুর রাজ্যেই অবস্থান করছে। তো এখানে দেখে নাও, লোকটাক হ্রদে অবস্থান করছে কেবুল লামজাও ন্যাশনাল পার্ক। এটি হলো বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান।
এটি বিশ্বের সবচেয়ে বিপন্ন হরিণগুলির মধ্যে একটি শিংযুক্ত হরিণ, যেটাকে সাংগাই হরিণ বলা হয়ে থাকে, তারই কিন্তু আবাসস্থল রয়েছে এখানে। এটি ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় অবস্থান করছে। পরের প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার যে স্তর কোন দুটি স্তরের মাঝখানে অবস্থান করছে? তো মেসোস্ফিয়ার যে স্তরটা অবস্থান করছে, যেটা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার স্তরের ঠিক মাঝে অবস্থান করছে। অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হচ্ছে, বলা হয়েছে যে কোন মহাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা এবং বিষুব রেখা এই তিনটেই অতিক্রম করেছে? এটা কোন মহাদেশের উপর দিয়ে গেছে? তো তিনটেই গেছে, টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকর্ন এবং আমাদের যে বিষুব রেখা রয়েছে বা নিরক্ষরেখা যেটা ইকুয়েটর রয়েছে। তো এই তিনটেই কিন্তু একসাথে গেছে। একমাত্র যে আমাদের কন্টিনেন্ট সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের উপর দিয়ে এই তিনটেই একসাথে অতিক্রম করেছে। এবং আমাদের কর্কট ক্রান্তি রেখা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে তো আছেই। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যদি বলা হয়, টোটাল 5টা জেলার উপর দিয়ে আছে এবং ভারতের টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখার অবস্থান রয়েছে। আর একটি নদী রয়েছে যেটা কিন্তু মাহি রিভার, যেটা কিন্তু এই কর্কট ক্রান্তি রেখাকে টোটাল 2বার কিন্তু অতিক্রম করছে। এই সমস্ত পয়েন্টগুলো দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, মাইথন বাঁধ এটি কোন জেলায় অবস্থান করছে? তো মাইথন বাঁধ যেটা কিন্তু ঝাড়খণ্ডে রয়েছে, ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থান করছে এই মাইথন বাঁধ। যে সমস্ত নদী বাঁধগুলি রয়েছে না, সমস্ত কিছু আমাদের স্ট্র্যাটেজিকের যে পিডিএফ রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন আছে, কোন নদীকে বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলা হয়ে থাকে? তো আমরা জানি এখানে কোশি যে রিভার রয়েছে, বিহারের দুঃখ বলা হয়ে থাকে এই কোশি রিভারকে, ঠিক যেমনটা দামোদর রিভারকে বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের দুঃখ। ঠিক সেইভাবে কিন্তু কেরালা কিন্তু যে দুঃখ বলা হয়ে থাকে সেটা কিন্তু পেরিয়ার যে রিভার রয়েছে সেটাকে বলা হয়ে থাকে। আবার যদি আমরা চীনের যে দুঃখ বলে থাকি, চীনের দুঃখ, সেটা কিন্তু আমরা বলে থাকি হুয়াংহো যে রিভার রয়েছে তাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আছে, কোন প্রাকৃতিক পর্বত গিরিপথের নাম জহর টানেল রাখা হয়েছে? তো এমন একটা ন্যাচারাল মাউন্টেন পাস রয়েছে যার নাম রয়েছে জহর টানেল। তো অপশান নাম্বার অনুসারে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই বি, বানিহাল পাস। নেক্সট প্রশ্ন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে গ্যাটগিল যোজনাও বলা হয়ে থাকে? তো গ্যাটগিল যোজনা বলা হয়ে থাকে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হচ্ছে থার্ড। এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, কোন সময়ে হয়েছিল? পণ্ডিত জওহরলাল নেহরু 1961 থেকে 1966 সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের তত্ত্বাবধান করেছিলেন। তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উন্নয়নের সময় টি.আর. গ্যাটগিল পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই জন্য এই কর্মসূচিটি গ্যাটগিল পরিকল্পনা নামেও পরিচিত। 1961 সালের এপ্রিল মাসে ভারত অর্থনৈতিক উন্নয়নের জন্য তার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উন্মোচন করে। ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্যই ছিল একটি স্বাধীন অর্থনীতি তৈরি করা। আর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে ডিটেল ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবে তোমরা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু কৃষির ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল, 1951 থেকে 1956 পর্যন্ত কিন্তু চলেছিল। এবং দ্বিতীয়টা 1956 থেকে 1960 পর্যন্ত চলেছিল, যেটা কিন্তু 61 পর্যন্ত চলেছিল, যেটা হচ্ছে আমাদের শিল্পের ওপর সবথেকে বেশি এখানে জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটা এখনই নোট ডাউন করে রাখো, কারণ যে কোনো পিডিএফের যদি তোমাদের প্রয়োজন হয়, সামনে আমাদের এক্সাম রয়েছে ডব্লিউপি এক্সাম, সামনে 30 তারিখে, তারপরে রয়েছে আমাদের কেপি কনস্টেবল 21 তারিখে ডিসেম্বরে, এবং তারপর জানুয়ারিতে রয়েছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি। পরপর 4-4টে গুরুত্বপূর্ণ এক্সাম আমাদের রাজ্য সরকারের। অবশ্যই তোমরা সকলে প্রস্তুত রয়েছো এবং ভালো মাত্রায় প্রিপারেশান নিচ্ছ। যদি তোমরা এই পিডিএফটা নিয়ে নাও তাহলে সকলের থেকে অনেক গুণে তোমরা এগিয়ে যাবে এই পিডিএফটি সংগ্রহ করে পড়তে থাকলে, কারণ এখানে এমন কিছু তথ্য দেওয়া রয়েছে স্ট্র্যাটেজিকের, যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। কোন কোন তথ্য দেওয়া রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নেবে, একটু ভিডিওটা পজ করে, ঠিক আছে? অথবা তোমরা ডিসক্রিপশানে ওই নাম্বারটায় যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ওই নাম্বারে, তাহলে তোমরা একটা ডেমো পিডিএফ দেখতে পাবে, সেখানে সমস্ত টপিকগুলি দেওয়া থাকবে। যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এই পিডিএফটা নিয়ে নেবে, কারণ এই পিডিএফটা কিন্তু তোমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেখানে স্ট্যাটিক জায়গা থেকে গুরুত্বপূর্ণ এই যে তোমাদের টপিকগুলি রয়েছে না,
এগুলো যদি চলে আসে তাহলে তোমরা নির্ভয়ে কিন্তু নিঃসন্দেহে কিন্তু এটা নিয়ে নেবে। কী কী দেওয়া রয়েছে আর একটু ভালো করে যদি আমরা একটু তুলে দেখাই তাহলে কিন্তু সবই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে A4 সাইজ ফরম্যাটে একদম প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে, খুব সুন্দর কালারফুল সাইজ সব কিছুই দেওয়া রয়েছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য যা এখানে দেওয়া রয়েছে শুধু সব কিছুই তোমরা একটু পড়ে নেবে তাহলেই হবে। যাতে পড়তেও ভালো লাগে তার জন্য কালারফুল করা রয়েছে এবং তোমাদের এখানে সংবিধানের গুরুত্বপূর্ণ যে আর্টিকেল বা পার্টগুলি দেওয়া রয়েছে সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে স্ট্র্যাটেজিকের সাথে সাথে। এখানে কিন্তু টোটাল 126টা কাছাকাছি টপিক রয়েছে, 120-120-র ওপর টপিক রয়েছে এবং 126টা কিন্তু পেজ সংখ্যা রয়েছে। এবং পিডিএফের যে প্রাইস রয়েছে সেটা কত সেটাও তোমাদের বলে দিচ্ছি। 249 রাখার কথা ছিল, বাট তোমাদের সকলের কথা মাথায় রেখে এখানে 171 কিন্তু এর প্রাইস সংখ্যা রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি দেরি না করে, সামনে এক্সাম রয়েছে আর বেশি দেরি করবে না, অনেকটাই দেরি হয়ে গেছে, এই নাম্বারটা যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি তোমরা নিয়ে নেবে, যে কোনো মাসে নিতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই। এখানে টোটাল যে কোনো মাসের জন্য 20 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এবং প্রতি মাসের এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা রয়েছে কতগুলো, মোটামুটি 450-র কাছাকাছি কোশ্চেন কিন্তু রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। কেন এত প্রশ্ন? কারণ এখানে তোমরা এসএসসি দাও, রেলওয়ে যাও, রাজ্যের যে কোনো এক্সাম দাও না কেন, প্রিলি এবং মেন্স যাই এক্সাম দাও, এই দুটো এক্সামকে একদম একবারে কিন্তু কভার করা রয়েছে। প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ₹20 তোমাদের পেমেন্ট করতে হবে এবং সেপ্টেম্বর পর্যন্ত এখনও পর্যন্ত রয়েছে। আর আগামীকাল কিন্তু তোমরা অক্টোবরে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। 2024 সালে যাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন রয়েছে তারা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল 1200 কোশ্চেন পাবে এবং পাবে 50টা পেজের একটি জিস্ট। এই টোটালটা 2024-এর, এটা কিন্তু তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। ইতিহাসের যদি তোমাদের প্রয়োজন হয় কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত টোটালি কমপ্লিট করা রয়েছে, একদম তোমরা দেখতে পাচ্ছ প্রপার সিকোয়েন্সকে মেনটেন করে কিন্তু দেওয়া রয়েছে, সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নের এখানে সমাধান দেওয়া রয়েছে, একদম প্রপার সিকোয়েন্স অনুসারে দেওয়া রয়েছে, যাতে পড়তে গিয়ে তোমাদের মনে না হয় যে হঠাৎ করে এটা এই চ্যাপ্টারটা চলে আসলো বা হঠাৎ করে তোমাদের পরপর একদম কী বলবো, তোমাদের যে টাইম লাইনটা রয়েছে না, ইতিহাসের একটা টাইম লাইন থাকে, সেই টাইম লাইনকে মেনটেন করে কিন্তু এটাকে রেডি করা হয়েছে। টোটাল পিডিএফটা কিন্তু তোমাদের 80টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে টোটাল ইন্ডিয়ান হিস্ট্রিকে, এবং শেষের দিকে ওয়ান শট টাইপের কিছু প্রশ্নোত্তর পাবে। এই টোটালটা যদি তোমরা পড়ে যাও আর বারবার যদি রিভিশন করো, এর বাইরে ইতিহাসে কোনো প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে না। এছাড়া যারা বারবার বলছিলে যে ম্যাথের জন্য কোনো বই সাজেস্ট করতে, তাদের জন্য একটাই বই রয়েছে, সুবীর দাসের ছায়া কম্পিটিটিভ যে ম্যাথস রয়েছে সেটা কিন্তু বেস্ট বই রয়েছে এখনও পর্যন্ত। তোমরা এই বইটাকে ফলো করতে পারো, ডিসক্রিপশন বক্সে এই বইয়ের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া পিএসসি, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা WPSI, KPSI এর জন্য একদম সাজেস্টিভ ওয়ে, যেটা কিন্তু আমাদের ডেসক্রিপটিভ প্যাটার্ন রয়েছে বাংলা ইংরেজির জন্য, এই বই দুটি তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো, যেটি রয়েছে লীলা রয়ের এবং আরেকটি রয়েছে তপতি পাবলিকেশন। অন্যান্য পিডিএফের মধ্যে এই সমস্ত পিডিএফ রয়েছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 2020-21 যেখানে 5000 কোশ্চেন রয়েছে এবং এনটিপিসি 2025 যেখানে সাবজেক্ট ওয়াইজ 2025-এর প্রশ্নপত্র রয়েছে। আর তোমাদের বলে রাখি, যারা এনটিপিসি এখনও ফর্ম ফিল আপ করেনি তাড়াতাড়ি করে নেবে। আর তোমাদের কিন্তু মালদা জোনে সব থেকে কিন্তু কম্পিটিশন লো হবে, এবার দেখে নেবে কলকাতা জোনের থেকেও, কারণ কলকাতার মোটামুটি সমানই প্রায় ভ্যাকেন্সি রয়েছে মালদা জোনে। আর আশা করি তোমরা সবাই মালদাতেই অ্যাপ্লাই করেছো, যদি করে না থাকো অবশ্যই কিন্তু মালদা জোনে সকলে অ্যাপ্লাই করবে। কম্পিটিশন কিছুটা হলেও মালদা জোনে কিন্তু কম থাকবে এবার। পরবর্তী যেটা রয়েছে সেটা কিন্তু RPFSI সাবজেক্ট ওয়াইজ রয়েছে, বায়োলজি রয়েছে রেলওয়ে গ্রুপটির জন্য। রেলওয়ে গ্রুপটি তোমাদের কিন্তু এক্সামিনেশান এই মাসে কিন্তু হচ্ছে না, আগামী বছরই তোমাদের এক্সাম হবে। হিস্ট্রি তোমাদের কিন্তু এটা রয়েছে, স্ট্র্যাটেজিকে সকলের কাছে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ এটি। এছাড়া রয়েছে SSC GD কনস্টেবলের জন্য 2024-25-এর জন্য প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের সলিউশন। যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর কারো যদি মনে হয় এই অ্যাডগুলি ইরিলেভেন্ট, তাহলে কিন্তু তোমরা সকলে একটু স্কিপ করে দেবে, যাদের প্রয়োজন নেই এই অ্যাডগুলি দেখার, ঠিক আছে? টাইম নষ্ট করে কোনো লাভ নেই। পরের প্রশ্ন যেটা আছে, নিম্নলিখিত চিত্রকরদের মধ্যে কাকে জাহাঙ্গীর নাদির-উল-জামা এই যে উপাধিটি প্রদান করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ওস্তাদ মনসুর, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন আছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয়ে থাকে কোন সময়? কোন সময় সূর্য থেকে পৃথিবীর ন্যূনতম দূরত্ব হয়ে থাকে? তো আমরা জানি যে এই যে ন্যূনতম দূরত্ব অর্থাৎ 14,70,00,000 কাছাকাছি যে দূরত্ব বা ডিস্টেন্সটাই হয়ে থাকে সূর্য এবং পৃথিবীর মধ্যে, সেটা কিন্তু মোটামুটি 23 জানুয়ারি তারিখে 3 জানুয়ারি তারিখে কিন্তু এটি হয়ে থাকে। এবং এই যে দিনটি, এটাকে কিন্তু অনসূর অবস্থান কিন্তু বলা হয়ে থাকে। আর যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ডিস্টেন্স হয়ে থাকে, যেটা প্রায় 15,20,00,000 কাছাকাছি, সেই সময়টাকে কিন্তু বলা হয়ে থাকে অপসূর অবস্থান। আর এটি কিন্তু তোমাদের 4 জানুয়ারি না, তোমাদের 4 জুলাইয়ের দিকে এটি কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? 4 জুলাই এটিকে বলা হয় অপসূর অবস্থান। পরের প্রশ্ন আছে,
ভারতীয় সংবিধানে কোন বৈশিষ্ট্যটি জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো আমাদের ভারতের সংবিধানের বিভিন্ন পার্ট, বিভিন্ন অংশ বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই সমস্ত কিছুই আমাদের পিডিএফে দেওয়া রয়েছে স্ট্যাটিক জিকেতে। আচ্ছা, এখানে আমাদের রাইট অ্যান্সার হবে যেটা জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি, অর্থাৎ প্রসিজার এস্টাবলিশমেন্ট বাই ল, যেটি কিন্তু আমাদের জাপানের সংবিধান থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যে ইমপিচমেন্ট পদ্ধতি, এটি নেওয়া হয়েছে আমাদের ইউএসএ আমেরিকার সংবিধান থেকে, যেটা আর্টিকেল নম্বর 61-এ দেওয়া রয়েছে। সংবিধান অ্যামেন্ডমেন্ট করার যে পদ্ধতি, এটি কিন্তু আমরা সাউথ আফ্রিকার সংবিধান থেকে নিয়েছি। আর কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা সংবিধানের সংশোধন করে থাকি সেটা একটু বলবে। পরের প্রশ্ন আছে, দেশের মধ্যে জরুরি অবস্থা ঘোষিত হলেও কোন মৌলিক অধিকারকে স্থগিত করা যায় না? তো দেশের মধ্যে যখনই জরুরি অবস্থা লাগু করা হয়, যেটা প্রেসিডেন্টের মাধ্যমে কিন্তু প্রেসিডেন্টই কিন্তু লাগু করে থাকেন, তো সেই ক্ষেত্রে এখানে দুটি এমন আর্টিকেল রয়েছে তাদেরকে কিন্তু কোনোরকমভাবে স্থগিত করা যায় না। একটি আর্টিকেল নাম্বার 20, অপরটি 21। নেক্সট প্রশ্ন আছে, আর কত নম্বর আর্টিকেলের মাধ্যমে আমাদের যে অ্যামেন্ডমেন্ট তোমাদের ওটা করা হয়ে থাকে? অবশ্যই কিন্তু 368 নাম্বার আর্টিকেলের মাধ্যমে কিন্তু এটি আমাদের সংবিধানে অ্যামেন্ডমেন্ট করা হয়ে থাকে। মস্তিষ্কের কোন অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে? তো মস্তিষ্কের কোন অংশটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে? অবশ্যই হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাই নয়, হাইপোথ্যালামাস কিন্তু আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে। পরবর্তী প্রশ্ন আছে, কোন পরিকল্পনা ডিকিউ ওয়ার্ড প্ল্যান নামে পরিচিত? তো ডিকিউ ওয়ার্ড প্ল্যান নামে পরিচিত প্ল্যান ভলকান যে রয়েছে অপশান নাম্বার ডি, এটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আছে, বলা হয়েছে আওধের যে শেষ নবাব বা অযোধ্যার যে শেষ নবাব ছিলেন তার নাম কি? ওয়াজিদ আলী শাহ, তিনি কিন্তু রয়েছেন এই অযোধ্যার কিন্তু শেষ নবাব ছিলেন। পরের প্রশ্ন আছে, অপসূর অবস্থান কখন হয়ে থাকে? তো আমরা কিন্তু এটা দেখেই নিয়েছি যে সবথেকে বেশি যখন ডিস্টেন্স তৈরি হয় আমাদের পৃথিবী এবং সূর্যের মধ্যে, যে ডিস্টেন্সটা প্রায় 15 কোটি 20 লক্ষের কাছাকাছি হয়ে থাকে, তো তখন কিন্তু এটি হয়ে থাকে অপসূর অবস্থান। আর এই যে ডেটে এটা হয়ে থাকে সেটা হচ্ছে 4th জুলাই। আর 3রা জানুয়ারি যেটা কিন্তু হয় সেটা হচ্ছে অপসূর অবস্থান। এই সময় দূরত্ব সব থেকে কম হয়। এইভাবে কিন্তু আমাদের অ্যাপোজি পেরেজি এটাও কিন্তু দেখে রাখতে হবে, যখন পৃথিবী এবং চাঁদের মধ্যে ডিস্টেন্সটা সব থেকে কাছাকাছি হয়, ঠিক আছে, সেটাকে কিন্তু বলে থাকি পেরিজি। আর যখন ডিস্টেন্সটা সব থেকে বেশি হয় তাকে আমরা বলে থাকি অ্যাপোজি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি, বায়ুমণ্ডলের কোন অংশে ওজোন স্তর পাওয়া যায়? তো বায়ুমণ্ডলে এমন কোন স্তর রয়েছে যেখানে আমরা ওজোন স্তরটা পাই? অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার। আর ট্রোপোস্ফিয়ার, যেটা কিন্তু আমাদের ভূপৃষ্ঠ থেকে অবশ্যই 13 কিলোমিটারের কাছাকাছি অবস্থান করছে, আর এটাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি কারণ এখানে সমস্ত ধরনের ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছু এখানে হয়ে থাকে। আয়নোস্ফিয়ার, যেখানে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। আর এক্সোস্ফিয়ার হচ্ছে একদম বাইরেরটা, প্রায় 400 কিলোমিটারের ওপর। পরের প্রশ্ন আছে, সর্দার সরোবর বাঁধ এটি কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো সর্দার সরোবর বাঁধ এটি কিন্তু নর্মদা নদীর ওপর রয়েছে। নেক্সট আছে, পারদ সংরক্ষণ করার জন্য পাত্র দিয়ে দিয়ে পাত্র তৈরি হয় নাকি? এটা পারদ সংরক্ষণ করার জন্য পাত্র কি দিয়ে তৈরি হয়? আচ্ছা, পারদকে সংরক্ষণ করার জন্য যে পাত্রটা ব্যবহার করা হয় সেটা কি দিয়ে তৈরি? অবশ্যই এখানে কিন্তু লোহা দিয়ে কিন্তু তৈরি হয়, কারণ পারদ কিন্তু একটি ধাতু, আর সব থেকে একমাত্র তরল ধাতুই কিন্তু রয়েছে যেটা হচ্ছে পারদ, যেটা কিন্তু আমাদের যে ঘরোয়া যে তাপমাত্রা রয়েছে সেখানে কিন্তু এটা তরল অবস্থায় থাকে। আর যদি বলা হয় যে তরল অধাতুর নাম কি, তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ব্রোমিন, যেটাকে আমরা BR দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। পরের প্রশ্ন আছে, সবুজ বিপ্লবের জনক কে রয়েছেন? তো আমাদের যে ওয়ার্ল্ড গ্রিন রেভলিউশন রয়েছেন, তো তিনি বিশ্বের সবুজ বিপ্লবের জনক যেটা জানতে চেয়েছেন, তো আমাদের নরম্যান বোরলগ আমাদের রাইট অ্যান্সার হবে। যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক কে, তাহলে কিন্তু MS স্বামীনাথন হয়ে যাবে রাইট অ্যান্সার। আর ইনি কিন্তু 2024 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। এর সাথে দেখে রাখবে, তিনি কিন্তু উচ্চ ফলনশীল যে গম বীজ সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন, এবং সেটার জন্যই তিনি কিন্তু আমাদের ভারতে সবুজ বিপ্লব এনে দিয়েছিলেন, যেটা কিন্তু সবথেকে বেশি কিন্তু এর ফলে উপকৃত হয়েছে ভারতের যে রাজ্য সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানার দিকে। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে জননায়ক উপনামে পরিচিত? তো জননায়ক নামে কিন্তু পরিচিত কর্পূরী ঠাকুর। তিনি কিন্তু বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, আর ইনিও কিন্তু 2024 ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। নেক্সট কোশ্চেন আছে, বীরজু মহারাজ
বিরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? তো বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, সোবান, আমাদের যে যে মহারাজগুলো রয়েছে আর কি, এনারা সকলেই কিন্তু কত্থকের সাথে যুক্ত। সীতারা দেবী ইনিও কিন্তু কত্থকের সাথে যুক্ত। আর এই যে কত্থকটা রয়েছে, এরা কিন্তু আমাদের একটি শাস্ত্রীয় নৃত্য, যেটা কিন্তু আমরা নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে উত্তরপ্রদেশে আমরা দেখতে পাই। আর যদি বলা হয় তোমাদের সবথেকে প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যের নাম কি, তাহলে কিন্তু হয়ে যাবে ভারতনাট্যম, যেটা কিন্তু আমরা তামিলনাড়ু রাজ্যে দেখতে পাই। এছাড়া সবথেকে নিউয়েস্ট শাস্ত্রীয় নৃত্য যদি বলা হয়, সেটা হয়ে যাবে আসামের সাত্রিয়া। ঠিক আছে, এছাড়া অন্যান্য রাজ্যও রয়েছে। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এটার শেষ হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থান করছে, এটি কোথায় অবস্থান করছে? তো এখানে কিন্তু আমাদের যে সদর দপ্তর সম্পর্কিত যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলি রয়েছে, এই সমস্ত প্রশ্নের যে উত্তর সেটা আমাদের স্ট্র্যাটেজিকের PDF-এ তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থান করছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর হেডকোয়ার্টার। পরের প্রশ্ন, কে গ্রিন হাউস গ্যাসের ধারণার প্রবর্তন করেছিলেন? তো গ্রিন হাউস যে গ্যাসগুলি রয়েছে, যেমন CFC, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, তো এই সমস্ত ধারণাটা দিয়েছিলেন কে? জোসেফ ফুরিয়ার। জোসেফ ফুরিয়ার। পরের প্রশ্ন, কোন হ্রদটি দুটি ভারতীয় রাজ্যের সাথে সীমানা ভাগ করছে? দুটো ভারতীয় রাজ্যের সাথে সীমানা ভাগ করছে, নিচে কোন হ্রদ? অবশ্যই কিন্তু পুলিকট আমাদের রাইট অ্যান্সার হবে। পুলিকট কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, ঠিক আছে, দুটোর সাথেই কিন্তু সীমানা ভাগ করছে। পুলিকট হ্রদ, যেটা কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদ রয়েছে, এটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় অবস্থান করছে এবং তামিলনাড়ু পর্যন্ত এর বিস্তৃতি। ঠিক আছে, আচ্ছা, চিলিকা হ্রদ, যেটা কিন্তু অবশ্যই ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ রয়েছে, যেটা উড়িষ্যায় অবস্থান করছে, উড়িষ্যায় চিল্কা। আর এখানে কিন্তু আমাদের যে সেলারগুলো নেওয়া হয় না ইন্ডিয়ান নেভির বা ইন্ডিয়ান কোস্টগার্ডের, তাদের কিন্তু ট্রেনিং এখানেই হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন তত্ত্বটি মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করে থাকে? তো মহাবিশ্বের যে উৎপত্তি সম্পর্কিত যে তত্ত্ব রয়েছে, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। আর এই বিগ ব্যাং থিওরিটি দেওয়া হয়েছিল 1927-এ। কে দিয়েছিলেন? জন লিমেট্রিয়ার। তিনি কিন্তু এই তত্ত্বটি দিয়েছিলেন। পরের প্রশ্ন আছে, সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের যে সমান যে বিষয়টি, এটি সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? তো এক্ষেত্রে কিন্তু সরকারি নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সকলকে সমান সুযোগ দিতে হবে, যেটা কিন্তু আর্টিকেল নাম্বার 16-এ দেওয়া রয়েছে, যেটা কিন্তু সমতার একটি অধিকার, আমাদের একটি মৌলিক অধিকারের মধ্যে একটি। পরের প্রশ্ন আছে, বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থল সীমান্ত, অর্থাৎ সবথেকে বেশি দীর্ঘ স্থল সীমান্ত, লংগেস্ট ল্যান্ড বর্ডার, এটি কোন দুটি দেশের মধ্যে রয়েছে? তো অবশ্যই কিন্তু সবথেকে বড় যে ল্যান্ড বর্ডার রয়েছে, যেটা কানাডা এবং ইউএসের মধ্যে অবস্থান করছে। ইউএসএ কানাডার মধ্যে যে বর্ডারটা অবস্থান করছে, সেই বর্ডারের নাম কি? 49 নম্বর প্যারালাল লাইন, যেটি কিন্তু অবস্থান করছে ইউএসএ কানাডার মধ্যে। এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং চীনের মধ্যে অবস্থান করছে ম্যাকমোহন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অবস্থান করছে। এছাড়া ভারত পাকিস্তানের সাথে অবস্থান করছে LOC, যেটা কিন্তু লাইন অফ কন্ট্রোল। এছাড়া 24 নম্বর অক্ষরেখা রয়েছে ভারত পাকিস্তানের সাথে, আবার ভারত এবং বাংলাদেশের সাথে। এবং ভারত পাকিস্তানের সাথে রেড ক্লিপ, ভারত বাংলাদেশের সাথে রেড ক্লিপও রয়েছে। এবং 3 বিঘা করিডর রয়েছে ভারতের সাথে বাংলাদেশের। আর ভারতের সাথে বাংলাদেশের কিন্তু সবথেকে আমাদের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন রয়েছে, সবথেকে বেশি 4096 কিলোমিটারের কাছাকাছি। ঠিক আছে, এই সমস্ত তথ্যগুলো একটু দেখে রাখবে। পরের প্রশ্ন কি আছে, বলা হয়েছে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি মকর ক্রান্তি রেখা, অর্থাৎ টপিক অফ ক্যাপ্রিকনকে দুবার অতিক্রম করছে? তো দুবার অতিক্রম করছে টপিক অফ ক্যাপ্রিকনকে কোন রিভার? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে লিম্পোপো যে রিভার রয়েছে, এটি কিন্তু টপিক অফ ক্যাপ্রিকন, যেটা কিন্তু 23.5 ডিগ্রি দক্ষিণে অবস্থান করছে। ঠিক আছে, এটা টপিক অফ ক্যাপ্রিকন। আর একটা রয়েছে টপিক অফ ক্যান্সার, যেটা কিন্তু ভারতে একটি নদী রয়েছে যার নাম মাহি, সে কিন্তু এই টপিক অফ ক্যান্সারকে টোটাল দুবার কিন্তু অতিক্রম করছে। আর এই দুটোই কিন্তু পরীক্ষায় চলে আসে। আর আরেকটা প্রশ্ন, যেটা ফার্স্টে আমরা দেখেছি, যে এই টপিক অফ ক্যাপ্রিকন বা টপিক অফ ক্যান্সার এবং যে বিষুবরেখা বা নিরক্ষরেখা রয়েছে, এই তিনটে লাইনকে একসাথে, এই তিনটে লাইন যাচ্ছে কোন মহাদেশের উপর দিয়ে? একসাথেই তিনটে লাইন যাচ্ছে এমন একটা মহাদেশ রয়েছে সেখানে, যেটা হচ্ছে আফ্রিকা, যাকে আমরা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে থাকি। যদি ভালো লাগে একটা লাইক সকলে করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। পরের প্রশ্ন বলা হয়েছে, পৃথিবীর মুক্তিবেগ কত রয়েছে, অর্থাৎ এসকেপ ভেলোসিটি। আমরা জানি যখন কোনো রকেট পৃথিবীর যে মাধ্যাকর্ষণকে অতিক্রম করে যখন সে উপরের দিকে উঠে যায়, বা নিউটনের তৃতীয় যে ল রয়েছে সেটাকে অতিক্রম করে সে যখন সেই লকে অনুসরণ করে, তখন কিন্তু তাকে এমন একটা কি বলবো, যে মাধ্যাকর্ষণ শক্তি তাকে পেরিয়ে যাওয়ার জন্য একটা ফোর্সের প্রয়োজন হয়। সেটা কতটা, সেই
তোমাদের ভেলোসিটিটা কতটা, সেটা কিন্তু 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। এটাকেই কিন্তু বলা হয়ে থাকে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি, যার ফলে আমরা পৃথিবীর মাধ্যাকর্ষণকে অতিক্রম করে উপরের দিকে চলে যেতে পারি। ঠিক আছে, এটা কিন্তু রকেটের ক্ষেত্রে দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, গারো, খাসি, জয়ন্তিয়া যে পাহাড় কোন রাজ্যে অবস্থান করছে? এই তিনটেই কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি এগুলো কিন্তু মেঘালয় রাজ্যেরই পাহাড়, গারো, খাসি, জয়ন্তিয়া। মিকি রয়েছে, ওদিকে রয়েছে ডাম্বুকচো। আচ্ছা, পরের প্রশ্ন আছে, কোন নদীকে চীনের দুঃখ বা সর অফ চায়না বলা হয়ে থাকে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে হুয়াংহো যে রিভার রয়েছে, যেটাকে কিন্তু সর অফ চায়না বলা হয়। প্রশ্নগুলো কিন্তু ভালো মাত্রার প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় উন্নয়ন পরিষদ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এর 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 10th 5-year প্ল্যানের নেতৃত্ব কে দিয়েছিলেন? অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে যে 10ম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার নেতৃত্ব দান করেন অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং। উপরিযুক্ত দুটোই আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস ইন্টারন্যাশনাল লেবার ডে এটি কোন তারিখে পালন করা হয়ে থাকে? যেটা 1 মে এটি কিন্তু পালন করা হয়। আর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন রয়েছে যার হেডকোয়ার্টার কোথায়, যেটা কিন্তু জেনিভাতে অবস্থান করছে। পরেরটি রয়েছে, নিম্নলিখিত কোন বিমান উড্ডয়নের জন্য বায়ুমণ্ডলের সবচেয়ে আদর্শ স্তর, অর্থাৎ বিমান যে যাওয়া আসা করার জন্য আর কি বায়ুমণ্ডলের সবথেকে গুরুত্বপূর্ণ যে স্তরটা রয়েছে, একদম আদর্শ স্তর রয়েছে, সেটা কোনটা? অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে আমরা বাংলায় প্রায় সমতাপ মণ্ডল বলে থাকি। ট্রোপোস্ফিয়ারের ওপরে অবস্থান করছে এটা। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রথম অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন? ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কিন্তু ছিলেন যার নাম কেসি নিয়োগী। অনেকবার, বহুবার এটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে, আবারও আসবে এটা। পরের প্রশ্ন আছে, ত্বরণ বা যেটাকে আমরা বলে থাকি অ্যাক্সেলারেশন, এটি নির্ণয়ের জন্য সঠিক যে সূত্র রয়েছে সেটি কোনটা? তো অবশ্যই ত্বরণ নির্ণয়ের জন্য যে সঠিক যে আমাদের রাইট অ্যান্সার, যেটা কিন্তু অবশ্যই অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। যখন ভেলোসিটি থেকে আমরা ইউ যেটা মাইনাস করব, ইউ অর্থাৎ যেটা প্রাথমিক বেগ সেটাকে যখন মাইনাস করব, যেটাকে ভাগ দেবো টি অর্থাৎ টাইম দিয়ে, তখন কিন্তু আমরা অ্যাক্সেলারেশন যেটা কিন্তু বা ত্বরণ এটা কিন্তু আমরা পেয়ে যাব। এই যে সূত্রগুলো বেশিরভাগ কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু প্রচুর মাত্রায় এরকম তোমাদের ইকুয়েশনগুলি দিয়ে দেয়, ঠিক আছে, পরীক্ষায়। তো আমরা এখানে দেখে নেব ত্বরণ কি। ত্বরণ হলো বেগ পরিবর্তনের হার, যেখানে ভি অর্থাৎ ভেলোসিটি চূড়ান্ত বেগ এবং ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ এবং সময় কিন্তু থাকে। পরের প্রশ্ন, তুগলকনামা এর রচয়িতা কে রয়েছেন? তো তুগলকনামা এর রচয়িতা রয়েছেন আমির খসরু। আমির খসরু, তাই কিন্তু ভারতের তোতা পাখি বা তুতে হিন্দও কিন্তু বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, রাজ্যসভার জন্য মনোনীত প্রথম চলচ্চিত্র অভিনেত্রী কে রয়েছেন? ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো অবশ্যই কিন্তু নার্গিস দত্ত রয়েছেন, যিনি কিন্তু রাজ্যসভায় মনোনীত প্রথম চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন, সংসদে কোনো কক্ষের দুটি অধিবেশনের মধ্যে ব্যবধান কত দিনের বেশি হওয়া উচিত নয়? তো সংসদের মধ্যে দুটি অধিবেশনের মধ্যে যে ব্যবধান বা যে ডিফারেন্সটা, সেটা কিন্তু অবশ্যই 6 মাসের বেশি হওয়া উচিত নয়, বা সেটা হতে পারে না। পরের প্রশ্ন, কোন ব্যাংক কৃষি ও গ্রামীণ অর্থাৎ রুরাল ফাইন্যান্স এর প্রয়োজন মেটানোর জন্য সীমাবদ্ধ? তো অবশ্যই রুরাল বা গ্রামীণ অঞ্চলকে বা ব্যাংক যেটা কৃষি এবং গ্রামীণ অর্থকে প্রয়োজন মেটানোর জন্য দায়ী বা দায়বদ্ধ রয়েছে, সেটা হচ্ছে নাবার্ড। নাবার্ড সম্পর্কে যদি আমরা একটু দেখি, নাবার্ড হচ্ছে একটি জাতীয় কৃষি এবং উন্নয়ন ব্যাংক, যেটা কিন্তু শ্রী বি শিবরামন সভাপতিত্বে 30 মার্চ 1979 সালে এটি গঠিত হয়েছিল একটি কমিটির সুপারিশে, যেটা হচ্ছে নাবার্ড কিন্তু পরবর্তীতে গঠিত হয়। এটি 1982 সালের 12ই জুলাই আরবিআইয়ের কৃষি ঋণ কার্যাবলী এবং তৎকালীন কৃষি পুনঃ অর্থায়ন এবং উন্নয়ন কর্পোরেশনের পুনঃ অর্থায়ন কার্যাবলী স্থানান্তরের মাধ্যমে এটির অস্তিত্ব লাভ করে। তো নাবার্ড সংক্ষেপে তোমরা মুখস্থ রাখবে অবশ্যই। নাবার্ড যেটা কিন্তু আমাদের 1982 সালে 12ই জুলাই থেকে এটা কার্যপ্রণালীতে চলে আসে, এবং এটা কিন্তু তোমরা দেখে রাখবে যেটা কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য মূলত দায়ী বা দায়বদ্ধ। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের সাথে সম্পর্কিত? তো অবশ্যই রাষ্ট্রপতি কিন্তু ক্ষমা প্রদান করে থাকেন আর্টিকেল 72 এর মাধ্যমে। রাষ্ট্রপতি যে পার্ডন যে ক্ষমতা রয়েছে। পরেরটা আছে, ভারতের নিয়ামক এবং মহাগাণনিক পরীক্ষক, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি যেটা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ, এটিকে নিয়োগ করে থাকেন কে? অবশ্যই ভারতের রাষ্ট্রপতি, যে কিন্তু ক্যাগকে নিয়োগ করে থাকেন। পরের প্রশ্ন আছে,
সিম্বলপাড়া জাতীয় উদ্যান এটি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? তো সিম্বলপাড়া জাতীয় উদ্যান এটি ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে। সমস্ত আমাদের যে ন্যাশনাল পার্ক রয়েছে, আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে সবই আমাদের স্ট্র্যাটেজিকের বইতে আছে। পরেরটি রয়েছে বায়ুমণ্ডলের যে সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? তো মেটিওরোলজি যেটি কিন্তু রয়েছে বায়ুমণ্ডলের অধ্যয়নকে বলা হয়ে থাকে এটি। আর এই সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞান যেগুলো রয়েছে না, অধ্যয়নকে বিজ্ঞানকে কি বলা হয়, এই সবই কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট আছে তুজুকি জাহাঙ্গীরি, এটি কোন ভাষায় লেখা? অবশ্যই এটা কিন্তু ফার্সি ভাষায় কিন্তু লেখা রয়েছে তুজুকি জাহাঙ্গীরি। নেক্সট আছে মগধ সাম্রাজ্যের সময়কালে প্রথমবার যুদ্ধে কোন প্রাণী ব্যবহার করা হয়েছিল? তো মগধ সাম্রাজ্যের সময়কালে প্রথমবার যে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু হাতি কিন্তু ইউজ করা হয়েছিল। পরবর্তী এবং শেষ কোশ্চেন, খানোয়ার যুদ্ধ, ব্যাটল অফ খানোয়ার, এটা মুঘল সাম্রাজ্যে বাবর এবং কোন রাজার সঙ্গে এটি সংগঠিত হয়েছিল? তো বাবরের সাথে রাণা সংগ্রাম সিংয়ের মধ্যে হয়েছিল এই খানোয়ার যুদ্ধ 1527 সালে, এবং বাবর কিন্তু এখানে জয়লাভ করেছিল। আর বাবর কিন্তু এখানে রাণা সংগ্রাম সিংহ আমাদের রাইট অ্যান্সার হবে। আর বাবর কিন্তু প্রথম একটি যুদ্ধ রয়েছে যেটা কিন্তু 1526, যেটা কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, এবং বাবর এখানে জয়লাভ করেছিল। আর এই যুদ্ধে বাবর কিন্তু প্রথমবার আগ্নেয়াস্ত্র বা কামানের ব্যবহার কিন্তু করেছিল। এটাও পরীক্ষায় অনেকবার চলে এসেছে। তোমাদের জন্য লাস্টে একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। কোশ্চেনটা হচ্ছে অ্যাস্ট্রয়েডস কোন দুটি গ্রহের মধ্যে পাওয়া যায়? অ্যাস্ট্রয়েড অর্থাৎ অ্যাস্ট্রয়েড বেল্ট যেটা অবস্থান করছে কোন দুটি গ্রহের মাধ্যমে? আগের দিনের যে ক্লাস রয়েছে সেই ক্লাসে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের বলা হয়েছিল। অবশ্যই যারা মন দিয়ে দেখেছো এই উত্তরটা সকলে দিতে পারবে। সকলের উত্তর কমেন্ট সেকশানে অবশ্যই দেওয়া উচিত, ঠিক আছে? এবং আগামী দিন থেকে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল ক্লাস কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। যারা সামনে ডব্লিউপি এক্সাম বা কেপি কনস্টেবল দিতে যাচ্ছ, একদম সামনে এক্সাম রয়েছে, সুতরাং তোমাদের সকলের জন্য এটা কিন্তু অত্যন্ত উপকারী কিন্তু হতে যাচ্ছে। আর অবশ্যই তোমরা সকলে একটু সাবস্ক্রাইবটা করে রাখবে, তাহলে কিন্তু সমস্ত ক্লাসের আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। এবং এখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সকলে যুক্ত থাকবে। এছাড়া আমাদের কাছে যে পিডিএফগুলি রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে এই পিডিএফগুলি নেওয়ার জন্য। সকলকে বারবার কিন্তু বলে দেবো, এই 8 নাম্বার যেটা রয়েছে কমপ্লিট স্ট্র্যাটেজিকে, এটা সকলের কাছে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই পিডিএফটা তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য হেল্প হয়ে যাবে, এই একটি মাত্র পিডিএফ। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে পিডিএফ রয়েছে, কারোর যদি অন্যান্য প্রিভিয়াসের প্রশ্ন প্রয়োজন হয় সেটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারবে। চলো পরবর্তী ক্লাস নিয়ে দেখা হচ্ছে এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।